আমাদের প্রত্যেকেরই এক একটা গল্প থাকে এবং সেই গল্পগুলির সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের নিজেদের মতো করে কিছু যুদ্ধ থাকে। সেই যুদ্ধগুলো জয় করতে করতে যখন আমরা এগিয়ে যাই তখনই কিন্তু আমরা জীবনমুখী হতে পারি। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের বারবার করে এই কথাটাই বলতে চাই যে জীবনে চলতে চলতে আমরা হয় জিতব নয় শিখব। নমস্কার বন্ধুরা, আমি পারমিতা আপনাদের কাছে আবারও চলে এসেছি নিউজ লাইভ বাংলা নিবেদিত জীবন যোদ্ধার আরও একটি পর্ব নিয়ে, যেখানে প্রতি পর্বে আমাদের বিশিষ্ট অতিথিরা আসেন এবং সেখান থেকে তাদের কথা শুনে তাদের জীবনের গল্পগুলো শুনে আমরা অনুপ্রাণিত হই এবং আপনাদের কাছে সেই গল্পগুলো পৌঁছে দিতে চাই। আমাদের সঙ্গে আজকে সেই রকমই একজন ভীষণ ব্যতিক্রমী মানুষ রয়েছেন, যার সঙ্গে এক্ষুনি আপনাদের পরিচয় করিয়ে দেব। তিনি একজন হ্যাপিনেস লাইফ কোচ এবং সেই সঙ্গে তিনি কিন্তু মানসিক অবস্থা মানুষের যেভাবে খারাপের দিকে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু অনেক রকম সচেতনমূলক কাজ করছেন। আসুন তবে আলাপ করিয়ে দিই আমাদের আজকের অতিথি। নমস্কার বনশ্রী। নমস্কার। বনশ্রী বরা চক্রবর্তী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। একটু জানতে চাইছে যে কেমন লাগছে এই অনুষ্ঠানে এসে? এই অনুষ্ঠানে এসে সত্যি আমার খুব ভালো লাগছে, কারণ প্রথমবার হয়তো আমি টিভিতে বাংলাতে বলছি। আমি আগে হ্যাঁ ভীষণ ভালো লাগছে, কারণ অ্যাকচুয়ালি তো আমি বাঙালি, ম্যারিড টু অ্যান অ্যাসমিস। হ্যাঁ, আমি আসামের বাঙালি অফকোর্স। তো আগে যা প্রোগ্রামগুলো করেছি অ্যাসমিসে করেছি বা ইংলিশে করেছি, তাই খুব ভালো লাগছে। মানে আর যেটা বললে এইমাত্র যে হয় জিতবো নয় শিখবো, হার কোনো দিন মানবো না। একদম তাই, জীবন সেটাই, জীবনের কথাই আজকে আমরা হ্যাঁ। বলতে এসেছি। তোমার থেকে কিছু শিখবো, জানবো এবং সেটা পৌঁছে দেবো আমাদের দর্শকদের কাছে। তো একটু শুরুর দিকের দিনগুলোতে যাচ্ছি, মানে ছোটবেলার থেকে যদি একটু শুরু করি, যে তোমার ঠিক স্ট্রাগল লাইফটা কিভাবে শুরু হলো, মানে স্ট্রাগল বলতে তুমি কি বোঝাও? স্ট্রাগলটা আমি ঠিক বলবো না, আমি যুদ্ধই বলবো। কারণ প্রত্যেকটা যুদ্ধ স্ট্রাগল হতে পারে, কিন্তু প্রত্যেকটা স্ট্রাগল যুদ্ধ নয়। স্ট্রাগলটাকে আমি একটু নেগেটিভ ওয়ার্ড ভাবি, কারণ আমি সবসময় ইউনিভার্সের সাথে অ্যালাইন করতে চাই। স্ট্রাগল আমি কোনটাকে বলবো জানো? 2 বছর আগে, মনে আছে কিনা জানি না, গুয়াহাটিতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড। সারা গুয়াহাটিতে কারেন্ট ছিল না 8 ঘন্টা, 8 আওয়ার্স। তখন আমার ডাফা নিউজে একটা লাইভ ছিল, যেখানে আমাকে 2টোতে পৌঁছাতে হবে। তখন আমি যখন বাড়ির থেকে বেরোচ্ছিলাম, আমার বিজনেস, আমার গেস্ট হাউস আমার হাজব্যান্ড দেখে আছে, তো কারেন্ট ছিল না, ওই গেস্টদেরকে সামলানো সেটা আমার হাজব্যান্ড দেখে নিচ্ছিল। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি নিজেকে তখন ব্লেস ভাবছিলাম যে অ্যাটলিস্ট আমি যেতে পারছি। রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন দেখি রাস্তায় যারা লোক শুয়ে আছে, সেটা ওদের জন্য স্ট্রাগল। আমরা আমাদের যুদ্ধটাকে যদি স্ট্রাগল সবসময় বলি না, সেটাকে আমাদেরকে খুব ছোট করা হয়। কারণ স্ট্রাগল সেটা হয় যখন দুমুঠ ভাত খেতে পাওয়া যায় না, যখন শুতে গিয়ে উপরে ছাদ থাকে না, যখন বিছানা থাকে না, খুব সুন্দর সেটাকে বলা হয়। সো এই যে ডিফারেন্সটা স্ট্রাগল এবং ওয়ার এত সুন্দর করে তুমি তুলে ধরলে, আমাদের দর্শকরাও সেটা শুনলেন। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। যে আমি জাস্ট জানতে চাইছিলাম আর কি, তাই যে স্ট্রাগলটা কেন তোমার কাছে নেগেটিভ ওয়ার্ড বলে মনে হয়? স্ট্রাগলটা কারণ স্ট্রাগল যখন বলি না, তখন সবসময় একটা ভিকটিম মোডে চলে যায়। মানে আমার এটা কষ্ট হচ্ছে, আমার এটা কষ্ট হচ্ছে। আমরা তো সেটাই করছি যেটা আমরা চাইছি, যেটা যারা করতে পারছে না তাদের জন্য সেটা স্ট্রাগল হয়ে দাঁড়ায়। কারণ আমরা যেটা চাইছি সেটা আমরা করছি, আমরা যুদ্ধ করে লড়ে সেটাতে এগিয়ে যাচ্ছি, সেটা আমাদের যুদ্ধ। সো সেটাই যুদ্ধ বলি। কারণ ছোটোর থেকে হয়তো যখন আমার বাপি 8 বছরে মারা গেছিল, তখন ভেবেছিলাম, খুবই ছোট, ভাই 4 বছর ছিল, দিদি জাস্ট হায়ার সেকেন্ডারি দিয়েছিল, 16-17 ইয়ার্স। মাকে দেখে মনে হয়েছিল হয়তো আমরা কি করে এগিয়ে যাব, সেটা একটা সাংঘাতিক যুদ্ধ লেগেছিল। কিন্তু মা বলেছিল তখন, যে আমার দিদি বলেছিল যে ভগবান নেই, তখন মা বলেছিল না, ভগবান আছে। কারণ
জন্ম মৃত্যু বিবাহটা আমরা লিখে আনি। মা বলেছিল ভগবান হয়তো তোমাদের বাপিকে রাখতে পারেনি, কিন্তু আমাকে রেখে গেছে তোমাদের জন্য। সো ওভাবে আমরা চলেছি। কারেজ নিয়ে উনি কারেজ কথাটা নিয়ে বলছিলেন। কথাটা বলেছে। মা সবসময় শিখিয়েছে যে যুদ্ধ করতে হবে, স্ট্রাগল বলে ওটাকে লাইফটাকে, কারণ ভগবান মানে তুমি যদি কখনোই নিজেকে ভিকটিম ভাববে না না। ভাববে না, কারণ ভগবান প্রত্যেকে খুব সত্যি হাতটা দিয়েছে এটার জন্য যে প্রত্যেক এই হাতে আমরা কারো না কারোর জন্য কিছু করতে পারবো, বা আমরা নিজেভাবে এগিয়ে যেতে পারবো। যেরকম বাপি যেরকম মানে বলা, আমি খুবই ছোট ছিলাম, কিন্তু কয়েকটা জিনিস আছে দেখবে ছোট থাকলেও মেমোরিতে থেকে যায়, সেলসে ঢুকে যায়, যেটা ধরো লাইফ স্কিল টাইপ চলে যায়, রিফ্লেক্স অ্যাকশনে হয়ে যায়। বাপি ঠিক মরা অপারেশনের পরে আমরা কলকাতা নিয়ে গেছিলাম বাপিকে অপারেশন করাতে। তখন বাপি বলেছিল দেখো তোমার বার্থডে, আমার 10 সেপ্টেম্বর বার্থডে আসছে। তো বাপি কী করতো, কলকাতায় যেত মানে ফ্লোরিস্ট অফিসের কাজে, ঠিক ওই সময়টা কেকটা ফ্লোরিস্ট থেকে আনতো আমার বার্থডেতে। তো এটা একটা হ্যাবিট হয়ে গেছিলো। তো বাপি বলেছিল এবার হয়তো আমি আর মা পারবো না, তোমাকে নিজে যেতে হবে কারোর সাথে। আমি ভাবলাম সেটা কি বলে, কারণ আমরা তো আমাদের মা বাবাকে সবসময় গ্যারান্টেড নেই, আমাদের মা বাবারা কোনোদিন আমাদেরকে ছেড়ে যায়, হ্যাঁ কমফোর্ট জোন, আমাদের মা বাবা ছত্রছায়া, কোনোদিন ওই ছায়াটা যাবে না, আমরা সেটা ভাবতেই পারি না। এবং নিজের জন্মদিনের কেকটা বাবা বাবা কেন আনতে বলছে। তো আমি বললাম সেটা কি বলছে, সেটা তো হতে পারে না। আমি বললাম না না সেটা। বাপি বলল ঠিক আছে বাবা দেখে নেবে। সেটা ছিল 5 সেপ্টেম্বর, আমার বাবা মারা গেল 8 সেপ্টেম্বর। তোমার বয়স তখন কত? আমার বয়স তখন 8 থেকে 9 পড়বো, 8 কমপ্লিট হয়ে 9। তখন আমি ভাবলাম, আমার মা এত স্ট্রং ছিলেন যে আমরা 4 দিনই কাজ ওখানে করেছি। তো 10 সেপ্টেম্বর 3rd ডে ছিল, মা কেক আনিয়েছিল, কিন্তু আমি আমার পিসিকে নিয়ে গিয়ে আবার কেক আনিয়েছি। আর এখন আমার এই ইয়ার 52 কমপ্লিট হবে, আজ অবধি সেই রিচুয়াল চলছে। আমার বর এনেছে বা আমার ফ্রেন্ডসরা এনেছে, আমার ছেলে এনেছে, সেটা আমার জন্য একটা আলাদা। আমি আমার নিজে যেটা কেক ভালোবাসি, আমি এখনো সেটা সব সময় অর্ডার করি। নিজেকে ভালোবাসা, নিজের যুদ্ধটা নিজে চলে যাওয়া, নিজে লড়াই করে চলতে হবে। তাই আমি বলি, তুমি কি মনে করো মানে তোমার যে এই পথে তোমার ইন্সপিরেশন, তুমি নিজেকে নিজে ইন্সপায়ার করছো না সামবডি এলস তোমাকে মোটিভেট করছে? ছোটবেলা তো মা ছিল, দিদি, ভাই, আমরা খুব একটা ক্লোজ নিট, এখনো আমরা খুব ক্লোজ নিট, আমি, আমার ভাই, দিদি। তো আমরা ওভাবেই বড় হয়েছি, মা আমাদেরকে ওভাবেই বড় করেছে যে সব সময় নিজেকে আগে নেবে, নিজেকে আগে ভালোবাসবে। কারণ নিজেকে যেভাবে তুমি নিজেকে অন্যর সামনে দাঁড়া করাবে, সে মানুষটা তোমাকে ওইভাবেই দেখবে। তুমি যদি সবসময় নিজেকে বলো যে আমার শরীর ভালো না, আমি উইক, আমি চলতে পারছি না, লোক তোমাকে ওইভাবেই ট্রিট করবে। তো মা নিজেকে ওইভাবেই ট্রিট করতো, মা আমাদেরকে ওইভাবেই শিখিয়েছে। তো এখন মা নেই, মার ওই স্টোরিজগুলো মনে করি। বাপি যেটা শিখিয়েছিল যে নিজের জন্য আগে নিজে করবে, যারা আসবে সেটা প্ল্যাটার হবে, নিজের কেকের ভেতরটা তুমি, বাকি জিনিসগুলো অন্যের, সেটা শিখেছি। মাকে নিজে দেখেছি কিভাবে নিজেকে সুন্দর রাখতে হয়, যদি ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরেও নামতে হবে সেটাও সুন্দর করে সেজে নামতে হবে, সেটা শিখেছি। হ্যাঁ, সুন্দর সবসময় সেজে থাকতে শিখেছি। সবাই বলতো এত সেজে থাকিস, আমি বললাম না, অন্যর জন্য না, নিজের জন্য। আমার ভালো লাগে, আমি নিজেকে ভালো থাকতে দেখতে। হ্যাঁ, কিন্তু ঘরে যখন থাকি আমি একদম খুব মানে, যখন আমি নিজের কাছে থাকি, কেউ আমাকে দেখছে, আমার তখন খুব, যদি আমার মি টাইমটা যেটা, আমি আমার নিজের মতে থাকি, আমার মি টাইমটা আমি বের করে নেই। মি টাইমটা তুমি কি করে স্পেন্ড করো? একদম নিজের সাথে। আমার বেড সাইডে একটা বইয়ের আছে, ওই বইগুলো পড়ি। আমার চার্লি আছে, তার আগে আমার তিজো ছিল, আমার মেয়েই বলবো, তিজো পেট ডগ। আর আমার ছেলে, আমরা একটা ফ্যামিলি টাইমও স্পেন্ড করি, সেটা খুব ইম্পর্টেন্ট। না, ফ্যামিলি টাইমটা তো তুমি তোমার ফ্যামিলিকে দিচ্ছ, কিন্তু মানে নিজের সাথে যখন মি টাইমটা বললে একদম নিজের মানে সাথে। তুমি কখনো একা একা কোনো কফি শপে চলে যাচ্ছ, কফি খাচ্ছ, একা একা কোনো মুভি দেখতে চলে যাচ্ছ? ওরকম আমি না, মুভি দেখতে আমি আগে ভালোবাসতাম, এখন গিয়ে খুব একটা বসে ওই মানে অন্ধকারে একা সময়টা, মানে নিজের সঙ্গে নিজের
মানে ঠিক আমি একটু মানে উদাহরণগুলো জানতে আমি চাইছিলাম। ঘরে থাকতেই ভালোবাসি যখন আমি Okay. একা থাকি, যখন আমি ঘরে থাকি একা থাকতে ভালোবাসি, নিজের মতো করে। নিজের মতো করে থাকতে ভালোবাসি। আমার বেডরুমের একটা সাইডে আছে আমার বইয়ের, আমি যেগুলো বই পড়তে ভালোবাসি আমি পড়তে খুব ভালোবাসি। স্পিরিচুয়ালিজম আমার ভীষণ ভালো লাগে, সো আমি ওই বইগুলো পড়ি, চার্লির সাথে টাইম স্পেন্ড করি একদম নিজের, মানে একদম তখন বললাম না, আমি তখন পুরো ওয়ার্ল্ডটাকে বন্ধ করে দিই, পুরো ওয়ার্ল্ডটাকে বন্ধ করে দিই। এটা দরকার, হ্যাঁ, এই নেটওয়ার্কগুলো হ্যাঁ মানে বন্ধ একদম করা ওয়ার্ল্ডটা বন্ধ দরকার করে টু দেই। চার্জ হ্যাঁ চার্জ। yourself। আর আমি এটা শিখেছি, শিখতে শিখতে একটা প্রসেস নিজের, মানে বলবো কি, মানে প্র্যাকটিস করে। যেমন সকালে উঠেই আজকাল আমি মোবাইল দেখি না, আমি জাস্ট গুরুজিকে খালি যদি কিছু মানে একটা থ্যাংক ইউ দিতে হয়, থ্যাংক ইউ, একটা গ্রুপ আছে থ্যাংক ইউ করে তারপরে দেখি। আনলেস দ্যাটটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমি ভাবি যে নিজেকে যদি আমি ভালো না বাসি তাহলে আমি অন্যকে ভালোবাসতে পারবো না। এটা ভীষণ সত্যি কথা। আমি হ্যাঁ। দর্শক বন্ধুদের কাছে আবারও যাচ্ছি, আপনাকে যদি আপনার চারপাশটা ভালো রাখতে হয় আপনাকে কিন্তু আগে নিজেকে ভালো রাখতে হবে। তাই নিজেকে ভালো রাখার পথগুলো আমরা বারবার করে খুঁজে নেব। আবারও ফিরছি বনশ্রীর কাছে। বনশ্রী, তুমি মেন্টাল হেলথ নিয়ে অনেক কাজ করেছো এবং করছো, তো এই ধরনের ডিসঅর্ডারগুলো আমরা ঠিক কি করে রুখতে পারি যদি একটু বলো। এটার একটাই সলিউশন, লাভ ইয়োর সেলফ। মানে নিজেকে প্রচণ্ড ভালোবাসো, যে নিজের জন্য নিজের যদি মন খারাপ লাগছে, আজকাল একটা ট্রেন্ড হয়ে এই এসেছে। জিনিসটা আমরা আবার তোমার থেকে শুনবো। আমি একটু তোমার থেকে আবার ক্যামেরায় ফিরছি, একটা ছোট্ট বিরতি নিতে হবে। দর্শক বন্ধুরা, একটু বিরতি নিচ্ছি, ফিরে আসছি আবারও বিরতির পর, সঙ্গে থাকবেন। আমরা ফিরে এলাম আবারও বিরতির পরে, আবারও চলে যাচ্ছি বনশ্রীর কাছে। বনশ্রী, যেটা বলছিলাম যে আমাদের ভারতবর্ষে কিন্তু 20% মহিলা মেন্টাল ডিসঅর্ডারে কিন্তু ভুগছেন এবং সেখান থেকে কখনো সুইসাইডাল অ্যাটেম্পটে চলে যাচ্ছে, ইমোশনাল ডিসব্যালেন্স আমরা দেখতে পাচ্ছি। তো সেটাই প্রশ্ন ছিল তোমার কাছে যে সেটাকে আমরা কি করে রুখতে পারি। জেনারেলি কি হয়, মেয়েরা বিশেষ করে আমাদের ছোট থেকেই শেখানো হয় যে বাড়িতে বিয়েটা করতে হবে, ছেলে মেয়ে হতে হবে, সেটা শেখানো হয় বিশেষ করে। শখে হ্যাঁ, মাথা জীবন। শোকে মাটা জীবন। প্রথমে বাবার আন্ডারে হয়তো, তারপরে ভাই, বা তারপরে বর, তারপর ছেলে। কিন্তু সেটা শেখানো হয় না যে খুশি কি করে থাকতে হবে, নিজেকে কি করে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, খুশি কি করে থাকতে হবে, নিজেকে কি করে আগে খুশি রাখতে হবে, কারো উপর ডিপেন্ড না করে। মানে যেটাকে বলা হয় হ্যাপিনেস অন ইয়ার ওন টার্মস। কেন নিজেকে, তো সেটা আমি প্রত্যেককেই বলতে চাই। আজকাল একটা খুব ট্রেন্ড এসে গেছে যে আমি হ্যাপি, ফেসবুকে সবাই দিচ্ছে আমি সেলফ লাভ, আমি হ্যাপি। সেটা কতটুকু নিজের ওপরে ঘরে গিয়ে করছো সেটা ইম্পর্টেন্ট। যেটা বলছো সেটা কি প্র্যাকটিস রিয়েলি করছো কিনা। কারণ কি হয়, আমরা জেনারেলি দেখা হয় যখন ভাত খাওয়াচ্ছে বাচ্চাকে ভাত খাইয়ে নিল, যেটা থেকে গেছে সেটাই একটু খেয়ে নিল। বাচ্চা যেটা ভালোবাসছে সেটাই বানাচ্ছে, হাজব্যান্ডের বার্থডের দিন যেটা ভালো লাগে সেটা বানাচ্ছে, কিন্তু নিজের বার্থডের দিন না, ঠিক আছে সেটা চলবে, অন্য করছে না। কেন? নিজেকে আগে নিজেকে এত ভালোবাসতে হবে এবং যে নিজেকে সেই ভ্যালুটা দিতে হবে। যদি আমি নিজেকে 10-এ রাখি তাহলেই লোক আমাকে 10 হিসাবে দেখবে। আমি যদি নিজেকে 5-6 রাখি, লোক আমাকে সেইভাবেই দেখবে। আমরা কি ভাবি যে ভালো ড্রেস একটা পরলাম, খুব সুন্দর জুয়েলারি একটা পরলাম, সেটাই না। আমরা আমাদের কনফিডেন্সটাকে জুয়েলারি নিতে হবে। যেখানে আমরা যাব সেখানে যেন 10 জন আমাকে ঘুরে দেখে, 10 জন যেন আমাকে ঘুরে দেখে যে ও এসছে, ও ঠিক আছে, ওর স্মাইলটা ভালো লাগছে। তুমি পার্টিকুলার সেই অর্ডারটা বলছি যে নিজের এনার্জিটাকে এত হাই করতে হবে যে যখন আমার যদি শরীরও খারাপ লাগে, আজকে মন খারাপ লাগছে, তাহলে আমি নিজেকে সেটাকে, মন খারাপটাকে কেন মন খারাপ লাগছে সেটাকে আমার কি জিনিসটাকে আমাকে ট্রিগার করছে। আর আজকাল তো
প্রফেশনাল পাওয়াই যায়, সেটা কোনো লজ্জার কথা না। আজকাল যদি আমি হ্যাঁ, exactly. জ্বর হলে যদি আমরা একজন ডাক্তারের কাছে যেতে পারি, হাত ব্যথা হলে অর্থোপেডিক্সের কাছে যেতে পারি, তাহলে যদি মনটা ভালো লাগছে না তো মনের ডাক্তারের কাছে কেন যেতে পারি না? কেন যেতে কেন পারি না? যেতে সেই পারি না? কথাটা এটা নিয়েই খুব আমি একটু ইম্পর্টেন্ট। মানে দর্শকদের কাছে ফিরছি। দর্শকরা সেখানে আমি বলতে চাইছি বা আমরা বলতে চাইছি যে কারো যদি কোথাও মনের অসুখ হচ্ছে, আমরা বুঝতে পারছি কোথাও আমরা ডিপ্রেশনে যাচ্ছি, কোথাও আমাদের কষ্ট হচ্ছে, উই নিড টু সে সামথিং টু সামবডি, সো প্লিজ সেটা আমাদের এগিয়ে যেতে হবে, করতে হবে। কারণ অনেক বন্ধুরা রয়েছেন যারা হাত বাড়িয়ে দিবেন, যারা সত্যিকারের বন্ধু। অবশ্যই আপনার বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে কথা বলুন, আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, মনস্তাত্ত্বিক কষ্টগুলো যেন আমরা কমাতে পারি এই সমাজ থেকে, যেন আমরা বিষণ্ণতা কাটিয়ে আলোর পথটুকু ধরে হাঁটতে পারি। তুমি সহমত এই হ্যাঁ, কথার একদম সঙ্গে? একদম তুমি ঠিক বলেছো। কারণ আমরা যদি এগিয়ে না যাই, আজকে যদি আমরা কিছু না চাই, লোক কী করে বুঝবে আমাদের কি জিনিসটা চাই? তো আমরা হেল্পটা চাইতে হবে। হেল্পটার জন্য ফ্রেন্ডস আছে যাদেরকে তুমি বিশ্বাস করতে পারো, যে বিশ্বাস করে বলতে পারো, এবং যারা তোমাকে জাজ সবচেয়ে করবে বড় না। কথা আমার মনে হয় বনশ্রী, নিজেকে বিশ্বাস করাটা খুব দরকার। খুব ইম্পর্টেন্ট। নিজের এই যে ডিসঅর্ডার গুলো জাজমেন্টটা, হ্যাঁ, জাজমেন্টটা করা উচিত না, যে ক্লিয়ার থাকা দরকার খুব যে তুমি clear কি থাকা। চাইছো এবং তোমাকে কি হ্যাপি করতে পারছে। আর অনেকেই খুব কিন্তু একটা সেটা কাজ জানেন করতে না। হয়, কাজ করে যেতে হবে। যদি কেউ ভাবছে যে আমি কাজ করতে পারবো না, তাহলে আমি বলি চ্যারিটিতে যাও, কাউকে হেল্প করো গিয়ে। কারণ না, ভগবান মানে at least সবাইকে কোন কাজটা তোমাকে খুশি করছে সেটা তো তাকে একদম বুঝতে বুঝতে হবে। হবে। নিজেকে, নিজের জিনিসগুলো, ট্রিগার্সগুলো জানতে হবে। আর আজকাল তো মানে হলিস্টিক্স ওয়ে এত এসছে যে কেউ যদি ডাক্তারের কাছে যেতে ভয় পায়, তাহলে প্রথমে হলিস্টিক্স ওয়েসগুলো ট্রাই করুক। আজকাল ব্রিদিং টেকনিকস আছে। কারণ আমাদের মাইন্ডটা না একটা জাস্ট লাইক অ্যান ইলেকট্রিক সার্কিট, যেরকম লাইট জ্বলে ওঠে না, ওই সেরকম বাটন দিলে আমাদের তো ওভাবে মেডিটেশনস করা যায়, গান শুনতে ভালোবাসা যায়। গান শুনতে যদি Music কেউ therapy ভালোবাসে, রয়েছে, মিউজিক মানে থেরাপি music তো আছে, itself একটা সিনেমা therapy। দেখতে কেউ কেউ কিন্তু ঘুরেও তাকায় না কেউ একা গেলে। কিন্তু আমাদের মনের ভয়, ও আমি একা এসছি, আমাকে লজ্জা, ও আমি একা আমি কফি কেন খেতে চলে গেলাম, কফি ও শপে হ্যাঁ কেন একা হ্যাঁ যাবো? কেন একা যাব, আমাকে ভাববে আমার বন্ধু নেই। আরে আমি তো আমার সবচেয়ে ভালো বন্ধু হতে পারি খুব না? সুন্দর করে সেটা মানে হতে এই পারে, কথাটা হ্যাঁ। বললে যে নিজেকে ভ্যালু দেওয়া একদম ভীষণ 100। ভীষণ মানে আমি দরকার। 10 বললাম, 1 to 10 আমরা র্যাঙ্কিং করি। আমি আগেও সেটা বলেছি একটা ইয়েতে, যে সিভিল স্কোর নিয়ে আমরা খুব চিন্তিত, আমাদের সিভিল স্কোর। কিন্তু মেন্টাল সিভিল স্কোর নিয়ে আমরা একদম চিন্তিত না। কারণ তাহলে আমি তুমি এই কথাটা যদি আমরা যাই, যে এই যে আমাদের মনের ভেতরের যুদ্ধগুলো কিন্তু আমাদের ফিনান্সিয়াল ক্রাইসিস থেকেও অনেক বড় ক্রাইসিস। একদম একদম ফিনান্সিয়াল crisis গুলো- লোনস আছে, ইএমআই আছে, ওটা মানে এগুলো এক রকমের ক্রাইসিস, ফিজিক্যাল ক্রাইসিসটা এক রকমের, একরকমের। কিন্তু মনের ভেতরের যে যুদ্ধগুলো, আমার যখন কোথাও আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, আমি আমার কষ্টগুলো, দুঃখগুলো খুলে বলতে পারছি না, প্রত্যেকদিন চাপতে চাপতে সেটা আমার কোনোভাবে ক্ষতি করছে এবং আমার ব্যবহারে সেটা প্রকাশ পাচ্ছে। কোথাও গিয়ে আমি রেগে যাচ্ছি, প্রচণ্ড টেম্পার আমি লুজ করছি, তো দিস অল আর দ্য ইন্ডিকেশনস না? হ্যাঁ, মানে প্রথমেই ট্রিগার্সগুলো নিজেই বুঝতে হবে। কারণ ট্রিগার্সগুলো কেউ এসে বোঝাবে না। আর যদি এসে বোঝায় তাহলে তো আপনি ভীষণ লাকি। ওইভাবে তো গ্র্যাব করতে হয়। তাহলে বন্ধুরা যদি এসে বোঝায় যে এই ট্রিগারটা হচ্ছে, তখন হেল্প চাইতে কোনো লজ্জা চাই না। আর কি হয়, মনের ভিতর চাপতে চাপতে না জিনিসটা একদিন ভলকনো হয়ে যায়। সেটাও এই জন্যই আমি সবসময় বলি যে নিজেকে এত ভালোবাসো যে নিজেকে কষ্ট দিও না। নিজেকে এত ভালোবাসতে হবে, একদম এত তাই। পর্যায়েতে চলে যেতে হবে, মানে মোর দেন 100%, যে নিজেকে কষ্ট দেওয়ার আগে 10 বার ভাববো যে নিজে কষ্ট কেন পাবো, নিজের সোলটা কেন কষ্ট পাবো। তাই নিজের ভালো লাগা জিনিসগুলো স্টার্ট করা উচিত। আর আমি সবাইকে, মানে এটা মেয়ে ছেলে বললে নয়, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব দরকার। অবশ্যই। খুব, নিজের 10 টাকাটা অবশ্যই। নিজের 10 টাকা, যে একদম, আমি একদম। যা ইচ্ছা করতে পারছি, সেটা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সই দেবে। আর হ্যাঁ, অফকোর্স আমাদের মাদের বয়সের, বা ধরো এখনও অনেকে আছে যারা হাজব্যান্ড থেকে চাইছে, সেটাও কোনো লজ্জার কথা না। কি লজ্জার কথা? সে তো নিজেরই মানুষ, বা নিজেরই মা বাবার আপনজন থেকে তো। চাইছে, আপনজন থেকে চাইছো, সেটাও কোনো লজ্জার কথা না। সেটাও তুমি নিজের রাইট হয়ে চাইবে। যে এটা না যে আমাকে দিচ্ছ, আমি ভিকটিম মোডে চলে গেলাম, না, সেটা আমার রাইট। হ্যাঁ, তুমি victim টাইম দিচ্ছ mode টা না, থেকে সবসময় হ্যাঁ তুমি বেরিয়ে টাইম আসতে দিচ্ছ, হবে। আর টাইমের কোনো মূল্য নেই কিন্তু।
অনুশ্রী, তোমার কাছে আমার একটা প্রশ্ন, মানে তুমি এত সমস্ত পজিটিভিটির কথা বললে, এত সুন্দর করে মানে হ্যাপিনেস বা হ্যাপি থাকার কথা, আনন্দে থাকার কথাগুলো বললে, আমি তোমার কাছে জানতে চাইছি যে তোমার নিজেকে কোন অ্যাঙ্গেল থেকে, কোন দৃষ্টিভঙ্গির থেকে নিজেকে একজন যোদ্ধা বলে মনে হয়? আমি তো বললাম ছোটবেলার কথাটা বলেছি। তারপর আমার বিয়েটা, তো আমি বাঙালি অ্যাসমিস, সেটা খুব একটা যুদ্ধ একটু না। তোমাকে আবার ইন্টারাপ্ট হ্যাঁ, করবো, নিশ্চয়ই। আমাকে একটা ছোট্ট ব্রেক নিতে হবে। বন্ধুরা, ফিরে আসছি আবার ব্রেকের পর। ফিরে এলাম আবারও ব্রেকের পর। বনুশ্রীর কাছে ফিরে যাচ্ছি। হ্যাঁ, তো বলছিলাম যে অ্যাসমিস বাঙালি বিয়ে, সেটা এত যুদ্ধ নয়। তারপর আমরা চাকরি করতে দিল্লি চলে গেলাম, এসে আবার বিজনেস যখন শুরু করলাম, সেটা একটা যুদ্ধ, কারণ ভালো চাকরি ছেড়ে বিজনেস করাটা। তারপর অনেক বছর পরে যখন বিজনেস সেটেল হয়ে গেল, আমার এই স্পিরিচুয়ালিজম এই লাইনটাতে, সেটা একটা বিরাট বড় যুদ্ধ কিন্তু। কারণ একটা বিজনেস করছি, আবার কেন এটা নতুন করে পড়া শুরু করব, ছেলেকে রেখে রেখে পড়া শুরু করতে বাইরে যেতে এবং তুমি যাচ্ছি। যখন হ্যাপিনেস লাইফ কোচ নিজেকে বলছো, মানে সেখানে লোকে জিজ্ঞাসা করতে পারে যে হ্যাপিনেস মানে প্রাপ্তির জন্য কি সত্যি কোনো কোচের দরকার? আমার মনে হয় সেখানেও তোমাকে খানিকটা যুদ্ধ করতে হয়েছে। খুব দরকার, সত্যি বলেছো, খুব যুদ্ধ করতে হয় লোককে বোঝাতে যে হ্যাঁ, সেটা একটা কনসিয়াস প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করতে হয় যে এভরিডে বলতে হবে যে আমি এটার জন্য গ্রেটফুল। একটা জার্নাল লিখি, লিখি জার্নাল, রিলিজ করি ফেয়ার্স, মেডিটেশন করি, নিজের জন্য অনেক টাইম দিতে হয়। আর সেই কনসিয়াস প্র্যাকটিসে গিয়ে আজকে আমি এই পর্যায়ে পৌঁছেছি, যেখানে আমি সব লেট গো করে সারেন্ডার করে দিচ্ছি ইউনিভার্সকে, যে আমি যতটুকু করলাম 200% করেছি, এখন তুমি দেখবে, এখন তোমার কাজ। সেই সমর্পণ। সেটার জন্য একটা বিরাট প্র্যাকটিসের দরকার, আর সেটা একটা বিরাট বড় যুদ্ধ এখনও চলছে সবাইকে বোঝাতে, অনেক ক্লোজ ফ্রেন্ডসকে বোঝাতেও, ফ্যামিলিকে বোঝাতেও, অনেক মানে ক্লোজ ফ্যামিলি, যে করো জিনিসগুলো, কনসিয়াস প্র্যাকটিস করো। সেটা যুদ্ধতে, যেটা তুমি বলো যে আমরা হয় জিতবো নয় শিখবো, কিন্তু কোনোদিনই হার মানবো না, চলে যাবে সেটা, জীবনকে চালিয়ে নিতে হবে সেইভাবেই। একদম, খুব ভালো একটা সময় কাটালাম অনুশ্রী তোমার সঙ্গে, এবং অনেক কিছু জানতে পারলাম, নতুন কিছু কথা আমরা শেয়ার করলাম আমাদের দর্শক বন্ধুদের সঙ্গে। কিন্তু যেতে যেতে একটা ছোট্ট খেলা আছে তোমার সঙ্গে, কিছু প্রশ্ন, এবং ইনস্ট্যান্টলি তোমাকে কিন্তু সেটা জবাব দিতে হবে। তুমি তৈরি? নিশ্চয়ই নিশ্চয়ই। ওকে, চলো তবে একটা বা দুটো শব্দ বা একটা সেন্টেন্সে তুমি বলবে আধ্যাত্মিকতা তোমার কাছে কি? ওয়ে অফ লাইফ। ভেরি নাইস। জীবনের রং যদি বলি, তবে সেটা কি তোমার কাছে? হ্যাপিনেস। হ্যাপিনেস কি? আমার জন্য চার্লি, আমার খুব ক্লোজ ফ্যামিলি, আমার বর, আমার ছেলে, আমার ভাই, দিদি, আমার ক্লোজ বন্ধু, তোমার পরিবার। হ্যাঁ। আচ্ছা, এবারে যদি কোনো একজন এঞ্জেল তোমাকে এসে বলছে, জিজ্ঞাসা করছে তোমার কি বর চাই বনশ্রী, তুমি কি চাইবে? আমি বলবো আমার বাপি, আমার মা, আমার তিজোকে আমার কাছে ঘুরিয়ে দিতে, আর যদি না পারে একদিন অন্তত সারাদিন ওদের সাথে কাটাতে। আহা, তোমার মনের ইচ্ছেগুলো পূর্ণ হোক, আর তুমি এভাবেই এগিয়ে যাও, অনেকের পথে তুমি আলো হয়ে থাকো। আমরা এই পর্বের একদম শেষে এসে পৌঁছে গেছি, কিন্তু যেতে যেতে তোমাকে একটু তোমার থেকে জানতে চাইবো যে তুমি আজকে আমাদের দর্শকদের জন্য ঠিক কি মেসেজ দিতে চাইছো? আমি দর্শকদের এটাই বলতে চাই, যখন মন খারাপ করবে, যখন ভালো লাগবে না, তখন নিজের ভালো লাগা জিনিসটা করবেন। আইদার নাচতে ভালো লাগে, আইদার গান করতে ভালো লাগে, যেমন আমি করি। আগে কী করতাম, আমার একটু লজ্জা লাগতো যে কোথাও আমি কোনো রিল বানাচ্ছি, নাচছি, আমার আজকাল লজ্জা লাগে না, কারণ আমি সেটা তো আমার নিজের হ্যাপিনেসের জন্য করছি, আমি কোনো মেসেজ দেওয়ার জন্য করছি। আর আমি এটাকে যুদ্ধ হিসাবে নিয়েছি, কেন জানো? কারণ আমি মেন্টাল হেলথ আমি দেখেছি সেটা লোকের একদম লাস্ট প্রায়োরিটি। তাই আমি দর্শকদেরকে বলতে চাই, সেটা আপনার একদম প্রথম রাখবেন। প্রথম যেভাবে সাজছেন না বডিটার জন্য, সেটাও মাইন্ডের, ব্রেনটার জন্য
নিজেকে ওইভাবে নিজের নিজের মনটাকে জন্য খুব ভালো রাখতে হবে, ব্রেইন আর মাইন্ডকে ইকুয়ালি ওভাবে ইম্পর্টেন্সটা দিতে হবে। প্লিজ করবেন। আমি সেটার জন্য আমি বললাম না, আমি প্রত্যেকটা ইনস্টিটিউশন প্রত্যেকটা অফিসে যাচ্ছি, বলছি যে মেন্টাল হেলথকে, সবাই বলছে ঠিক আছে হবে হবে, বাট আমি মেন্টাল হেলথ ভীষণ ইম্পর্টেন্ট। আমার একটা ফাউন্ডেশন আমি খুলেছি, বনার্সেস হার্ট ফাউন্ডেশন, সেটা নিয়ে আমি এটাতেই কাজ করে চলছি যে মেন্টাল হেলথ লোকের কি করে ভালো হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট এক্সারসাইজ, খেলাধুলাও খুব ইম্পর্টেন্ট, সেটাকেও ইম্পর্টেন্স দিতে হবে। যেরকম পড়াশোনা, স্পিরিচুয়ালিজমের কি কোনো ভূমিকা রয়েছে? হ্যাঁ, স্পিরিচুয়ালিজম আমি যেরকম বললাম, যেরকম র্যাপিড প্রাইজ ওয়ে অফ লাইফ, স্পিরিচুয়ালিজম রিলিজিয়নের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। স্পিরিচুয়ালিজম ক্যারেক্টারটাকে বিল্ড করে, কি করে লোককে ভালো দেখতে হয়, কি করে রাগকে কমাতে হয়, সেটা আমিও শিখেছি, আমিও কিন্তু রোজ শিখছি। এটা যে আমার শেখাটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কনস্ট্যান্ট প্র্যাকটিস, কনস্ট্যান্ট যুদ্ধ, হয় জিতবো নয় শিখবো, সেটা করেই চলতে হবে আমাদের। ভীষণ ভালো একটা সময় কাটালাম তোমার সঙ্গে, এবং আমার মনে হচ্ছে যে দর্শক বন্ধুরাও সেইভাবে অনেক কিছু জানতে পারলেন। বনশ্রীর থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। আমি তুমি সবসময় এভাবেই আছি। থেকো, সাংঘাতিক মানে একটা স্পিরিট নিয়ে যেভাবে চলো তুমি সেভাবেই চলতে থাকো। চেষ্টা করছি, আমার ফ্যামিলিও আমাকে খুব সাপোর্ট করছে, চেষ্টা করছি, তোমরা আছো তো একদম। আমরা একটু ভালো রাখবো বলেই আপনাদের কাছে এভাবে বারবার করে চলে আসি। আপনারা সকলে খুব ভালো থাকুন এবং অন্যকেও ভালো রাখুন। আজকের মতো এইটুকুই, বিদায় নিচ্ছি, নমস্কার।